প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই জীবন বিজ্ঞানের 5 মার্কসের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু প্রমাণ পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই ভাবে রেখেছি। বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল, এবছর কি ধরনের প্রশ্ন আসবে, সেটা অ্যানালাইসিস করেই এই প্রশ্নগুলো রাখা হয়েছে। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। বাইরে থেকে তোমাদের আর একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখে নাও, প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় ও দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, এই দুটি অধ্যায় থেকে তোমাদের দুটি প্রশ্ন এসে থাকে চিত্র থেকে। এর মধ্যে যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো মাত্র আমরা তোমাদের দুটি প্রশ্ন বলে দেবো, সেই দুটি প্রশ্ন অভ্যাস করলে তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো দেখে নাও প্রথম প্রশ্নটি। একটি প্রতিবর্ত চাপের চিত্রকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। স্নায়ু কেন্দ্র, গ্রাহক, সংজ্ঞাবাহ স্নায়ু, চেষ্টীয় স্নায়ু। এই প্রশ্নটি 100% কমনযোগ্য একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, মানুষের অক্ষিকোলকে লম্বচ্ছেদের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কর্নিয়া, লেন্স, আইটিস বা কনিনিকা, স্ক্লেরা, রেটিনা, অন্ধবিন্দু, তয়ারদ্ধ, পিতবিন্দু, ফ্রেটিয়াস হিউমার ও অপটিকা। এই যে দুটি প্রশ্ন বললাম, এই দুটি প্রশ্ন তোমরা যদি কেউ অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে একটি প্রশ্ন 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা এখান থেকে একটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা যদি চাও যে আমরা ওই প্রশ্নগুলো অভ্যাস করবো না, তাহলে এই নিচের দুটি প্রশ্ন অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকেও একটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। দেখো প্রশ্নটি, একটি প্রাণীকোষের মাইটোসিস বিভাজনের মেটাফেজ দশার বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, সেন্টোমিয়ার, মেরু অঞ্চল, বেমুতত্ত্ব। পরে প্রশ্নটি দেখো, প্রাণীকোষ বা উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনে এনাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। মেরু অঞ্চল, বেমুতন্ত্র, ক্রোমাটিড, সেন্টোমিয়ার। এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা এখান থেকে হুবহু প্রমাণ পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। তারপরে দেখে নাও দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন নম্বর 4-এর দাগের প্রশ্নটি এসে থাকে। তা আমরা তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি, তোমরা কেবলমাত্র যদি সেই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু প্রমাণ পেয়ে যাবে। তো দেখে নাও প্রশ্নটি, ফার্নির অনুক্রম শব্দচিত্রের সাহায্যে বর্ণনা করো। স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা ও সুবিধাগুলি লেখো। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির সুবিধাগুলি লেখো। এই প্রশ্নটি 100% একটি কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাইটোসিস ও মিওসিসের পার্থক্য করো। সম্পাদনের স্থান, ক্রোমোজোমের বিভাজন, উৎপন্ন অপত্য কোষের সংখ্যা, অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনকে সম্পর্কিত নিচের ঘটনাগুলি ব্যাখ্যা করে। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখে নাও, স্প্রাইলাইজেশন এবং ক্রোমোজোমের চলন। পরে প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, শব্দচিত্রের মাধ্যমে সুপুষ্প যৌনজনন পদ্ধতি দেখাও। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরে প্রশ্নটি দেখো, মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করবে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পরে প্রশ্নটি দেখো, এমাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরে প্রশ্নটি দেখো, যৌনজননের উপযুক্ত উদাহরণস্বরূপ 5টি পদ্ধতি বর্ণনা করো। কোষচক্রের দশাগুলির নামগুলি ছকের সাহায্যে দেখাও। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরে প্রশ্নটি দেখো, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ছকের আকারে দেখাও। ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্যকে। এই যে 7টি প্রশ্ন রেখেছি, 7টি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ফাইনাল পরীক্ষার জন্য। তবে তোমরা যদি এই যে আমরা মাত্র উপরে যে দুটি প্রশ্ন রেখেছি, দুটি প্রশ্ন অভ্যাস করো, তোমরা যেটা কম পড়তে পারো, এই দুটি প্রশ্ন তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে। তোমাদের এখান থেকে প্রশ্ন নম্বর 4-এর 3 দাগের প্রশ্নগুলো এসে থাকবে। তোমরা দেখো, এই প্রশ্নগুলো যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখো না প্রশ্নটি, একটি সংকর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিকের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রটি বিবৃতি করো। মেন্ডেলের পৃথক ভবনের সূত্রটি বিবৃতি করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট।
পরের প্রশ্নটি দেখো, মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণীর সাহায্যে দেখাও। বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেল মটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তরকারী। এই পরীক্ষাগুলিতে তার সাফল্যের 3টি কারণ উল্লেখ করো। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সঙ্গে একজন হিমোফিলিয়া বাহক মহিলার বিবাহ হলে সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। দেখো 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব লেখো। থ্যালাসেমিয়া রোগের 2টি লক্ষণ লেখো। গোলাপি সন্ধ্যামালতি ফুলের সনিষেকের ফলে উৎপন্ন অপত্যের জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত লেখো। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটি 100% এটি কমনযোগ্য প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, মেন্ডেল এক সংকরজন পরীক্ষার ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। অসম্পূর্ণ প্রকটতা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, বাবা ও মা থ্যালাসেমিয়া বাহক হলে তাদের কত শতাংশ সন্তানদের থ্যালাসেমিয়া হবার সম্ভাবনা থাকে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। থ্যালাসেমিয়া রোগের কারণগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, একটি সংকর গোল ও হলুদ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর বীজযুক্ত উদ্ভিদের সঙ্গে অপর একটি সংকর গোল ও হলুদ ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর বীজযুক্ত উদ্ভিদের মিলন ঘটাতে যে যে ধরনের অপত্য উৎপন্ন হয় তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। পরের প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ রয়েছে, দ্বিসংকরজন পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের দেখো 4th অধ্যায় অভিব্যক্তি অভিযোজন, তোমাদের এখান থেকে প্রশ্ন নম্বর 4 দাগের প্রশ্নগুলো এখান থেকে এসে থাকে। তো তোমরা যদি এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনই পড়বে না। তো দেখে নাও, মরুভূমিতে বসবাসের উপযোগী হওয়ার জন্য উটের কি কি অভিযোজন হয়েছে বর্ণনা করো। উটের অতিরিক্ত জলক্ষয় সহনে অভিযোজনগুলি লেখো। ক্যাকটাসের পূর্ণকাণ্ড ও পায়রার বাউথলির অভিযোজনগত গুরুত্ব লেখো। এই প্রশ্নটি কিন্তু 100% একটি কমনযোগ্য প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্ম গুরুত্ব আলোচনা করো। মৌমাছি কিভাবে খাদ্যের উৎসের সন্ধান অন্যান্য সদস্যদের জানায় তা বর্ণনা করো। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী হৃৎপিণ্ডের গঠন কিভাবে ওই ব্যক্তিকে সমর্থন করে। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটিও দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ বলতে কি বোঝো। ব্যবহার ও অপব্যবহারের সঙ্গে নিষ্ক্রিয় অঙ্গের সম্পর্ক লেখো। জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি সাপেক্ষে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিপ্রশ্নটি দেখো, মিলার ও ওরের অভিব্যক্তি সংক্রান্ত পরীক্ষাটি বর্ণনা করে ফলাফল বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট। পরিপ্রশ্নটি দেখো, ডার্নির অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বে নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। অত্যাধিকারী বংশবৃদ্ধি, প্রকরণ উদ্ভব, প্রাকৃতিক নির্বাচন। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভিব্যক্তি সাপেক্ষে হৃৎপিণ্ডের গঠনের সাদৃশ্য সংক্রান্ত প্রমাণ বর্ণনা করো। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ একটি করে উদাহরণ দাও। স্ববৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝো। ইনসিটু এক্সিটু সংরক্ষণের সুবিধা ও উপায়গুলি লেখো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু প্রমাণ পেয়ে যাবে। তারপরে দেখো 5ম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এখান থেকে তোমাদের প্রশ্ন নম্বর 4-এর 5 দাগ এবং 4-এর 6 দাগ, অর্থাৎ তোমরা এখান থেকে 2টি প্রশ্ন কমন পাবে। আমরা যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে দেখে নাও। প্রথম প্রশ্নটি, মানুষের ক্রিয়াকলাপের সঙ্গে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সম্পর্কে স্থাপন করো এবং এর প্রভাবগুলির তালিকা তৈরি করো। নাইট্রোজেন স্থিতিকরণ ও অ্যামাইনোফিকেশন বলতে কি বোঝো। পরের প্রশ্নটি দেখো, পরিবেশ নাইট্রোজেন মুক্ত আবদ্ধকরণে ব্যাকটেরিয়া ভূমিকা লেখো। নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। পরের প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ রয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণে নিম্নলিখিত প্রকল্পগুলির ভূমিকা বিশ্লেষণ করো। এশিয়াটিক লায়ন প্রজেক্ট রেড পান্ডা, প্রজেক্ট টাইগার, ইন্ডিয়ান রাইনো ভিশন। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ওষুধ প্রস্তুতি, জলবায়ু নিয়ন্ত্রণ, অর্থনৈতিক গুরুত্ব রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। ভারতে বাঘ সংরক্ষণ ইনসিটু এক্সিটু প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, তার একটি তালিকা তৈরি করো। এই প্রশ্নটি কিন্তু আরো গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে বাস্তুতন্ত্র, কৃষিজমি এবং মিষ্টি জলের ওপর বিরূপ প্রভাব বিস্তার করে সেটি উল্লেখ করো। জনবিস্ফোরণের ফলে কিভাবে পরিবেশ দূষণ হয় তা লেখো। মানুষের কার্যকলাপ কিভাবে মাটি দূষিত হয়। এই প্রশ্নটি কিন্তু আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি ও জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। পিবিআর বলতে কি বোঝো। এই প্রশ্নটি কিন্তু আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো উদাহরণ সহ উল্লেখ করে লেখো। জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। রেড পান্ডা ও কুমির সংরক্ষণ হ্রাসের কারণগুলি লেখো। পরের প্রশ্নটি দেখো, ড্রাগ ও ওষুধ প্রস্তুতি, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। পিবিআর কিভাবে কোনো অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণে সদর্থক প্রভাব ফেলতে পারে ব্যাখ্যা করে। এই প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট।
পরের প্রশ্নটি দেখো, শব্দ দূষণের কারণগুলি আলোচনা করো। বায়ু দূষণ, অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষণে বনের একটি করে বৈশিষ্ট্য, একটি করে উদাহরণ লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা লেখো। বাঘের সংখ্যা হ্রাসের কারণগুলি লেখো। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। পরের প্রশ্নটি দেখে নাও, শিম্পাঞ্জিরা কিভাবে খাবারের জন্য ওই পোকা সংগ্রহ করে থাকে এবং মৌমাছিরা নৃত্যের মাধ্যমে কিভাবে খাদ্যের উৎসের সন্ধান দেয়, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্নটি দেখো, প্রাকৃতিক নাইট্রোজেন আবদ্ধকরণ কিভাবে ঘটে, সুন্দরবনের যে কোনো দুটি পরিবেশগত সমস্যা উল্লেখ করো, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণে PBR এর ভূমিকা উল্লেখ করে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, বাসস্থান সংকোচন এবং চোরাশিকার ব্যতীত বাঘ, গন্ডার ও কুমিরের বিপন্নতার ওপর একটি করে কারণ ব্যাখ্যা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।